Recording in progress. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাবস্টেশন। সাবস্টেশন নিয়ে আলোচনা করার পূর্বে আমি যে একটা বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হলো আসলে পাওয়ার সিস্টেমটা কিভাবে রান করে। অর্থাৎ আমরা আমাদের বাসাবাড়িতে যে ইলেকট্রিসিটি গুলো ইউজ করি, সেই ইলেকট্রিসিটি গুলো নির্দিষ্ট কিছু পাওয়ার প্ল্যান্টে জেনারেট হয়, এবং এই পাওয়ার প্ল্যান্ট গুলো সাধারণত একটু রিমোট এরিয়াতে থাকে কারণ এগুলোতে যেহেতু জেনারেটর ইউজ হয়, অনেক সাউন্ড হয়, অনেক নয়েজ, বা অনেক উম, যদি কোল পাওয়ার প্লান্ট হয় তাহলে অনেক এনভায়রনমেন্টের জন্য ইস্যু হয়। সো সাধারণত একটু রিমোট এরিয়াতে থাকে, বিশেষ করে সিটি এরিয়াতে থাকে না। এটা হলো একটা বিষয়। সো ওই রিমোট এরিয়া থেকে পাওয়ারটা আমাদেরকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হয় বিভিন্ন ট্রান্সমিশন লাইনের মাধ্যমে। এখন আমরা যে পাওয়ারটা জেনারেট করি বা যে পাওয়ারটা পাওয়ার প্ল্যান্টে জেনারেট হয়, সেই পাওয়ার প্ল্যান্ট জেনারেশন ভোল্টেজটা সাধারণত 11 কেভি ভোল্টেজ, আরো কম বেশি হতে পারে, বাট সাধারণত 11 কেভি। তো এই 11 কেভি ভোল্টেজটা আমরা যদি জেনারেট করার পরে এই 11 কেভি ভোল্টেজটা যদি আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই, তাহলে আমরা সেটা পারবো না। কেন পারবো না? কারণ 11 কেভি ভোল্টেজের ভ্যালুটা কম হওয়ার কারণে কারেন্টের পরিমাণটা অনেক বেশি হয়, আর ট্রান্সমিশন কারেন্টের পরিমাণটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে ট্রান্সমিশন লস অনেক বেশি হয়। আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখি এ ব্যাপারে, মনে করেন কোন একটা পাওয়ার প্লান্ট যেখানে টোটাল পাওয়ার প্লান্টের ক্যাপাসিটি হলো 500 মেগাওয়াট। ওকে, 500 মেগাওয়াট। এখন আমরা যদি এই 500 মেগাওয়াট পাওয়ারকে যদি 11 কেবি, এই যে এখানে যে আমি ফর্মুলাটা লিখছি সেখানে হলো 11 কেবি, 11-র পরে 1000-এর যে অংশটা নাই, কারণ হলো এখানে 500 মেগাওয়াট, তো আমি এখান থেকে তিনটা শূন্য কম, এখানেও তিনটা শূন্য কম। সো 11 কেবিতে যদি ট্রান্সমিট করি তাহলে আমার যে কারেন্ট, 11 কেবিতে হলো ভোল্টেজ, যে কারেন্টের পরিমাণ আসে সেই কারেন্টের পরিমাণ হলো প্রায় 32,000 কিলো এম্পিয়ার। আর যদি আমি 20 কেবিতে ট্রান্সমিট করি তাহলে যে কারেন্ট আমাকে ট্রান্সমিট করতে হয়, বা তো ভোল্টেজ যদি 220 ভোল্ট, 220 টু 20 কেবি হয়, তাহলে যে কারেন্ট আমাকে, যে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টের পরিমাণটা হলো 1640 এম্পিয়ার। সো এখন আমরা কারেন্টের যে ট্রান্সমিশন যে কেবল বা ট্রান্সমিশন লাইনের বিদ্যুতে যে কারেন্টটা ফ্লো করবে, সেখানে যে রেজিস্ট্যান্স বা যে ইন্ডাকটেন্স থাকবে তার একটা লস হবে। এখন আমি এখানে শুধু, হ্যাঁ ওকে, সেখানে একটা লস হবে। এখানে ইন্ডাকটেন্স আর অন্য পার্ট আসবে, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সেই লসটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? লস হলো I²R, অর্থাৎ কারেন্টের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্সের ভ্যালু। যে ট্রান্সমিশন লাইন থাকবে সেই লাইনের টোটাল রেজিস্ট্যান্স। সো এক্ষেত্রে দেখা যাবে আমার কারেন্টটা যেহেতু স্কোয়ার হচ্ছে, এমনিতেই কারেন্ট অনেক বেশি, 32,000 কিলো এম্পিয়ার, সেটা যদি আবার স্কোয়ার হয় তাহলে দেখা যাবে অনেক বেশি লস হবে। সো আমাদের এখন করণীয় কি? আমাদের এখন করণীয় হলো, এই জন্য আমরা লো ভোল্টেজে ট্রান্সমিট না করে আমরা হাই ভোল্টেজে ট্রান্সমিট করি। 220 বা 132 কেবি, এটা নির্ভর করবে আসলে ডিস্টেন্সের উপরে, কতটুকু দূরে আমি পাঠাচ্ছি। 132 কেবি ইউজ হবে নাকি 220 কেবি ইউজ হবে নাকি 400 কেবি ইউজ হবে, সেটা নির্ভর করবে ডিস্টেন্সের উপরে। সেটারও একটা আলাদা ডিস্টেন্সের বিভিন্ন ডিস্টেন্সের জন্য বিভিন্ন ভোল্টেজ আছে, এতে গ্রিড রেগুলেশন বা গ্রিড কোড এইগুলো মেনশন করা থাকে প্রত্যেকটা দেশের। সো দেখা যাচ্ছে আমরা যদি একটু হাই ভোল্টেজে ট্রান্সমিট করি তাহলে আমাদের কপারের লসটা, অর্থাৎ ট্রান্সমিশন লাইনের যে লস সেই লসটা একটু কম হবে। এজন্য কি করা হয়, এর জন্য যে কাজটা করা হয়, যে আমাদের যে জেনারেট করলাম 11 কেবি, সেই 11 কেবি ভোল্টেজটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে 132 বা 220-তে কনভার্ট করি, স্টেপ আপ করি। ওকে, স্টেপ আপ করে তারপর ট্রান্সমিট করি। এখন এই ট্রান্সমিট করা গ্রিড গুলো, এই যে ট্রান্সমিট করা হয়, এখানে হয়তো আমি একটা গ্রিড দেখাইছি, বাট একটা দেশে কিন্তু এরকম অনেক গ্রিডের একটা গ্রিড নেটওয়ার্ক থাকে, অনেক একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড থাকে। ওকে, কাজে গ্রিড বলতে এখানে শুধু যে 132 কেবি বা 220 কেবি তা না, এখানে 132 কেবি থাকতে পারে, কতটুকু অংশ 220, কতটুকু অংশ 400 কেবিও থাকতে পারে। ওকে, এরকম অনেক গ্রিড থাকতে পারে। সো এই ইনিশিয়ালি আমরা যে সাবস্টেশন, অর্থাৎ ইলেকট্রিসিটি জেনারেট হওয়ার পরে আমরা যে সাবস্টেশন বা ট্রান্সফরমারের মাধ্যমে
সেটাকে আমরা স্টেপ আপ করে 132 বা 220-তে কনভার্ট করে যে ট্রান্স গ্রিডে দিই। এই সাবস্টেশনটাকে সাধারণত বলা হয় জেনারেটিং সাবস্টেশন, অর্থাৎ এটা জেনারেশন সাইটের সাথে থাকে, জেনারেটিং সাবস্টেশন। ওকে। সো এখন এটা তো আমি গ্রিডে দিয়েছি, এখন এই গ্রিডে দেওয়ার পরে মনে করেন এটা হলো 220। এখন এটা গ্রিডে দেওয়ার পরে যদি কখনো এরকম হয় যে আমার আসলে কোনো এক জায়গায় আমি 220 সাপ্লাই দিব না, 132 কেবি সাপ্লাই দিব, এগুলো আসলে গ্রিড কোড অনুযায়ী মেনটেন হয়। সো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই 220টাকে আর একটা ট্রান্সফরমার, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে 132 কেবি করতে হবে। এখানে লেখা আছে স্টেপ আপ। সো এটা হয়তো এরকম হইতে পারে যে আমাদের এখানে যে জেনারেটিং সাবস্টেশন 11 কেবি, 11 কেবিটাকে আমি স্টেপ আপ করছি 132, তারপর 132টাকে আমি স্টেপ আপ করছি 220-তে, এখানে আসার পরে সেটা 220। এখন এটা যখন 220 হয়েছে, তারপরে স্টেপ ডাউন করে আবার সেটাকে আমি নিয়ে আসছি প্রাইমারি ডিস্ট্রিবিউশন 11 কেবিতে। ওকে। এই জন্য দেখেন এখানকার কালার, এই কালার গুলো একটু ভিন্ন ভিন্ন। ওকে। এখানকার কালার 11 কেবি দেখে এখানকার কালার ভিন্ন, সো এটা মনে হচ্ছে যে এটা 11 কেবি না, এটা হয়তো 20 কেবি বা 6.6 কেবি। এটা জেনারেশন বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের ভোল্টেজ জেনারেশনটা একটু বিভিন্ন কম ভিন্ন রকম হয়। সো আই মিন ওই 11 কেবি আর আশপাশেই থাকে আর কি, 33 লেস দেন থাকে আর কি। কারণ আমাদের যে জেনারেটর গুলো আছে, আমরা যে জেনারেটর গুলো ইউজ করি, সেগুলোতে আমরা অনেক বেশি ভোল্টেজে চাইলে জেনারেট করতে পারি না। যেমন আমরা তো এখানে মনে করো 220 কেবি সাপ্লাই দিচ্ছি, তাহলে আমরা তো আমাদের জেনারেটরে 220 কেবি জেনারেট করতে পারি, তাহলে তো আর আমাদের এখানে এই ট্রান্সফরমেশনটা প্রয়োজন হতো না। কিন্তু জেনারেটরে আসলে কিছু লিমিটেশন আছে, আমরা চাইলে অনেক বেশি ভোল্টেজে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি না। ওকে। সো এখন এটা এরকম হতে পারে যে আমি এখানে 11 কেবি বা 6.6 কেবি জেনারেট করছি, জেনারেট করার পরে সেটা আমি 132 কেবিতে স্টেপ আপ করছি। তারপর এই লাইনটা হলো 132 কেবি, এবং 132 কেবি কে আমি এখানে এসে 220-তে স্টেপ আপ করছি। এই লাইনটা হলো 220। তারপর এই 220 কেবি ভোল্টেজটাকে 11 কেবিতে স্টেপ ডাউন করছি। ওকে। স্টেপ ডাউন করে আমার 11 কেবিতে স্টেপ ডাউন করে আমি ওই আমার বাসা বাড়িতে কানেকশন দিচ্ছি। এখানে একটা কানেকশনের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মাধ্যমে বিভিন্ন বাসা বাড়িতে কানেকশন দিচ্ছি। ওকে। সো এই যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, তার মানে আমাদের যে পাওয়ার সিস্টেম থাকে, এই পাওয়ার সিস্টেমে আসলে কয় ধরনের সাবস্টেশন থাকে, যেমন জেনারেশন এন্ডে যে সাবস্টেশন থাকে সেটাকে আমরা বলি জেনারেটিং সাবস্টেশন। আর এর এবং ডিস্ট্রিবিউশন সাইটে আছে, বাসাবাড়ির পাশে যে ডিস্ট্রিবিউশন সাইটে যে ট্রান্সমিশন সাবস্টেশন থাকে সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। আর এর মাঝখানে যে ওই জেনারেশন এবং ডিস্ট্রিবিউশনের মাঝখানে যে সাবস্টেশন গুলো থাকে, এগুলোকে সাধারণত গ্রিড সাবস্টেশন বলা হয়। এবং এই সাবস্টেশন গুলোতে যে ট্রান্সফরমার ইউজ হয়, সেই ট্রান্সফরমার গুলোকেও গ্রিড ট্রান্সফরমার বলা হয়। যেমন এখানে যে ট্রান্সফরমারটা ইউজ হবে, সেই ট্রান্সফরমারটা হবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ওকে। বাট এখানকার যে ট্রান্সফরমার গুলো থাকে স্টেপ আপ, স্টেপ ডাউন, যাই হোক, এগুলোকে গ্রিড ট্রান্সফরমার, গ্রিড ট্রান্সফরমার বলে আর কি। ওকে। আশা করি পাওয়ার সিস্টেম সম্পর্কে, কিভাবে জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন লাইনে কিভাবে আসে সে আমরা একটু এক কথায় যদি আবার একটু সংক্ষেপে শর্ট সামারি করি, যে আমরা পাওয়ার প্ল্যান্ট থেকে যে পাওয়ারটা জেনারেট করি সেটা হলো লো ভোল্টেজে থাকে। লো ভোল্টেজ বলতে একেবারে যে 400 ভোল্ট এরকম না, 11 কেবি যে ভোল্টেজে থাকে, 11 কেবি থেকে আমরা সেটাকে 132 কেবি করি, 132 কেবি 220 করি, 220 থেকে আবার 11 কেবি, অনেক দূরে 11 কেবি, 11 কেবি থেকে আবার 400 ভোল্টে নিয়ে আসি, এনে আমাদের বাসা বাড়িতে সাপ্লাই দিই। ওকে। এটা হলো আমাদের পাওয়ার সিস্টেমের একটা বেসিক ওভারভিউ। এখন আমরা যে অনেকগুলো বিভিন্ন ধরনের এখানে জেনারেটিং সাবস্টেশন, গ্রিড সাবস্টেশন, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন এর কথা বলছি, এই সাবস্টেশন গুলোতে তো অনেক ধরনের ইকুইপমেন্ট ইউজ হয়। যেমন আহ, শুধুমাত্র গ্রিড বা অক্সিলারি ট্রান্সফরমার, অর্থাৎ ট্রান্সফরমারটা ইউজ হয় শুধু ভোল্টেজ স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করার জন্য, ট্রান্সফরমার। ওকে। এর মধ্যে ট্রান্সফরমারটা ইউজ হয় শুধু স্টেপ আপ এবং স্টেপ ডাউন করার জন্য। আর বাকি যে ইকুইপমেন্ট গুলো আছে, যেমন সার্জের স্টার বা লাইটনিং এর স্টার, ডিসকানেক্টর উইথ আর্ট সুইচ, ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, বাসবার, ড্রপার, পোস্ট ইনসুলেটর, এদের এই ইকুইপমেন্ট গুলো সার্জের স্টার, ডিসকানেক্টর, ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, এবং এদের ব্যাক এন্ডে থাকে অনেক ধরনের রিলে থাকে কন্ট্রোল রুমে। তো এই ইকুইপমেন্ট গুলো ইউজ হয় প্রোটেকশন পারপাসে। ওকে। এই ইকুইপমেন্ট গুলো ইউজ হয় প্রোটেকশন পারপাসে। ওকে। কারণ এই গুলো ইউজ হয় প্রোটেকশন পারপাসে।
এবং এই যে বাস বার, ড্রপার কেবল, এগুলো হয় হলো কানেকশনের জন্য আর কি। এই মাঝখানে ট্রান্সফরমারের সাথে যদি কানেকশন হয়, কানেকশন আমরা যখন এই ইসবি সাবস্টেশনে আলোচনা করব তখন আরো বিস্তারিত আলোচনা করব, তখন আপনারা আরো ডিটেলস জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাল্লাহ। তারপর আছে পোস্ট ইনসুলেটর। পোস্ট ইনসুলেটর কি হয়, ওই যে বিভিন্ন ইকুইপমেন্টের মাঝে মাঝে যে পোস্ট ইনসুলেটর ইউজ করে, মানে সাপোর্ট স্ট্রাকচার, সাপোর্ট হিসেবে ইউজ করা হয়। পোস্ট ইনসুলেশন হলো একটা প্যাসিভ এলিমেন্ট, এটা শুধু সাপোর্ট হিসেবে ইউজ করে, এটার আসলে কোনো কার্যকর কোনো ফাংশন নাই। যেমন সার্জ অ্যারেস্টার, লাইটনিং অ্যারেস্টার, এরা কি করে, যদি কোনো লাইটনিং স্ট্রাইক হয় বা সার্জ স্ট্রাইক হয়, তাহলে তারা এই সার্জ অ্যারেস্টার বা লাইটনিং অ্যারেস্টারের মাধ্যমে এগুলো বাইপাস করে। ওকে, একই রকম ভাবে ডিসকানেক্টর এবং আর্থ সুইচ, তাদের কি সিস্টেম ডিসকানেক্ট করার জন্য এবং গ্রাউন্ডিং করার জন্য ইউজ হয়। ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার কি করে, ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে নিয়ে আসে, কারেন্ট ট্রান্সফরমার কারেন্টটাকে স্টেপ ডাউন করে নিয়ে আসে, প্রোটেকশন পারপাসে বা মিটারিং পারপাসে ইউজ হয়। ওকে, আর সার্কিট ব্রেকার তো কমপ্লিট সিস্টেমকে ট্রিপ করার জন্য, কমপ্লিট সিস্টেম যদি কোনো ফল্ট হয় বা কোনো মেনটেন্যান্সের পারপাসে কমপ্লিট সিস্টেমটাকে আইসোলেট করার জন্য সার্কিট ব্রেকার ইউজ হয়। আর গ্রিড ট্রান্সফরমার তো স্টেপ আপ স্টেপ ডাউন, ভোল্টেজ স্টেপ আপ স্টেপ ডাউন করার জন্য ইউজ হয়। আর অক্সিলারি ট্রান্সফরমার প্রত্যেকটা বিভিন্ন এসবি সাবস্টেশনে কিছু একটা অক্সিলারি ট্রান্সফরমার থাকে, সেটা হলো যে লোকাল সাবস্টেশনের যে লোকাল জিএলবি রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করার জন্য। ওকে, সেদিক দিয়ে পোস্ট ইনসুলেটরে এই ধরনের কোনো কাজ নাই, একটা অন কাইন্ড অফ সাপোর্ট স্ট্রাকচার। ওকে, কেবল সিলিং এন্ড রিয়েক্টর, হারমোনিক ফিল্টার, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, এই যে ইকুইপমেন্ট গুলো আছে, এই যে প্যারা ইকুইপমেন্ট গুলোর যে নাম বলছি আমি, এগুলো সবগুলো সব সাবস্টেশনে থাকে এরকম না। এর উপরে পোস্ট ইনসুলেটর থেকে শুরু করে এখানকার যে ইকুইপমেন্ট গুলো আছে, এগুলো প্রায় সব ধরনের সাবস্টেশনে থাকে। এগুলো প্রায় সব ম্যাক্সিমাম সাবস্টেশনে থাকে। বাট কেবল সিলিং এন্ড রিয়েক্টর, হারমোনিক ফিল্টার, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, এই আইটেম গুলো সবগুলো সাবস্টেশনে থাকে না। যেমন হারমোনিক ফিল্টার, সিঙ্ক্রোনাস কন্ডেন্সরের কাজ কি? সিঙ্ক্রোনাস কন্ডেন্সরের কাজ হলো আমাদের গ্রিডে যদি কখনো রিয়েক্টিভ পাওয়ারের শর্টেজ হয়, তাহলে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার রিয়েক্টিভ পাওয়ার সাপ্লাই করে। আবার যদি গ্রিডে রিয়েক্টিভ পাওয়ার অনেক বেশি হয়ে যায় কোনো কারণে, তাহলে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার রিয়েক্টিভ পাওয়ার কনজুম করতে পারে। একই রকম ভাবে মনে করেন হারমোনিক ফিল্টার আছে। হারমোনিক ফিল্টার যেমন আমাদের যে এখন যে নতুন মার্কেটে রিনিউয়েবল এনার্জি আসছে, রিনিউয়েবল এনার্জি কিন্তু সোলার সিস্টেম সে যেমন করে এরকম রিনিউয়েবল এনার্জি, একই রকম ভাবে উইন্ড টারবাইনও এক ধরনের রিনিউয়েবল এনার্জি। সো এখন সোলার সিস্টেমে যে ইনভার্টার ইউজ হয়, একই রকম ভাবে উইন্ড টারবাইনে যে ইনভার্টার টাইপ যে ইউজ গুলো হয়, সেগুলো তো আসলে পাওয়ার ইলেকট্রনিক্স টাইপের। সো পাওয়ার ইলেকট্রনিক্স হওয়ার কারণে এগুলোর আসলে এসি অল্টারনেটিভ, মানে জেনারেটর থেকে যে অল্টারনেটিং কারেন্টটা ক্রিয়েট হয়, ওই ইনভার্টারের মাধ্যমে আমরা আসলে একই শেপের অল্টারনেটিং যে আমরা ক্রিয়েট করতে পারি না, একটু কিছুটা ডিস্টোরশন থাকে, ওই ডিস্টোরশনটাই হলো হারমোনিক। সো এখন এই হারমোনিকটা যদি কোনো কারণে আমাদের গ্রিডে আসে বা আমাদের ইকুইপমেন্ট গ্রিডে আসলে, আলটিমেটলি সেটা আমাদের বাসা বাড়িতে আসবে। সো এটা আমাদের বাসা বাড়ির ইকুইপমেন্টের জন্য একটা ডেঞ্জারাস, ড্যামেজ করে দিতে পারে। সো এই হারমোনিক যে ডিস্টোরশন থাকে সেটাকে মিটিগেট করার জন্য হারমোনিক ফিল্টার ইউজ হয়। একই রকম ভাবে রিয়েক্টর কি কারণে ইউজ হয়, রিয়েক্টিভ পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য রিয়েক্টর কোন, আমরা হয়তো ফেরান্টি ইফেক্ট নামে একটা প্যারামিটার, একটা বিষয় আপনারা শুনে থাকতে পারবেন। ফেরান্টি ইফেক্ট অর্থাৎ সেন্ডিং এন্ডের ভোল্টেজ আর চেয়ে রিসিভিং এন্ডের ভোল্টেজ যদি বেশি হয়ে যায়, তখন সেটাকে ফেরান্টি ইফেক্ট বলে। সো ফেরান্টি ইফেক্ট মিটিগেট করার জন্য শান্ট রিয়েক্টর, অনেক সময় শান্ট রিয়েক্টর আবার দুই ধরনের হতে পারে, শান্ট রিয়েক্টর, সিরিজ রিয়েক্টর, এরকম বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ইউজ হয়। সেগুলো আমরা যখন এসবি সাবস্টেশন নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। কেবল সিলিং এন্ড ইউজ হয় হলো, আমরা যদি কখনো যদি এরকম হয় যে আমাদের আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড লাইন, আন্ডারগ্রাউন্ড কেবল এবং ওভারহেড লাইনের যে ইন্টারফেস, অর্থাৎ মনে করেন আমার জিআইএস, মনে করেন কোন একটা জিআইএস সাবস্টেশন থেকে কেবল কেবল আসলো, কেবল বের হয়ে আসলো। এখন এই কেবল আপনি হয়তো 200 কিলোমিটার দূরে পাঠাবেন। এখন 200 কিলোমিটার দূরে তো আর কেবল যাবে না, হয়তো আপনি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে অর্থাৎ ওভারহেড লাইনে পাঠাবেন। সো এই কেবল সিলিং এনটা হলো সেখানে কাজ করে, ট্রান্সমিশন লাইন এবং ট্রান্সমিশন ওভারহেড লাইন এবং এই দুইটার মাঝখানে যে ইন্টারফেস হিসেবে কেবল সিলিং এনটা ইউজ হয়ে থাকে। ওকে,
যাই হোক, দেখো মোটামুটি একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমরা যখন ইসবি সাবস্টেশন নিয়ে আলোচনা করব, তখন এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব, ফাংশন কিভাবে কি কাজ করে এবং কার রেটিং কি হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে এই যে সাবস্টেশন গুলো বলছি, সাবস্টেশনে তো বিভিন্ন ইকুইপমেন্টের কথা বলছি। এখন এই ইকুইপমেন্ট গুলো কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোল প্যানেল আছে, রিলে আছে। তো এগুলোকে তো আমাদের বিভিন্ন বিল্ডিং এ রাখতে হয়, বিল্ডিং এর ইনসাইড দা বিল্ডিং এ রাখতে হয়। সো এরকম বিভিন্ন ধরনের বিল্ডিং হয় সাবস্টেশনের মধ্যে থাকে, যেমন কন্ট্রোল বিল্ডিং, কন্ট্রোল প্যানেল, প্রোটেকশন প্যানেল, ওকে, রিয়েক্টর, রেকটিফায়ার ডিসি সিস্টেমের জন্য। এরপরে আমাদের যে সার্কিট ব্রেকার আছে, ডিসকানেক্টর আছে, আর্ট সুইচ আছে, এগুলোর যে মেকানিজম বক্স, ট্যাপ চেঞ্জার আছে ট্রান্সফরমারের, এগুলোতে ডিসি সাপ্লাই দিতে হয়। ডিসি সাপ্লাই, ডিসি মোটর ইউজ হয়। সো ডিসি মোটরের জন্য আমাদের ডিসি সাপ্লাই দিতে হয়। সো ডিসির ব্যাটারি রুম, আমাদের ব্যাটারি রুমের প্রয়োজন আছে। একই রকম ভাবে এই যে অক্সিলারি ট্রান্সফরমারের কথা যেটা বলা হয়েছে, এলবিএসি সাপ্লাই দেওয়ার জন্য অক্সিলারি সুইচ গিয়ারের প্রয়োজন আছে। আবার প্রত্যেকটা সাবস্টেশনে একটা অফিস রুম থাকে। এরপরে ওকে যে আমাদের যে সিটি, আমাদের যে কারেন্ট ট্রান্সফরমার সিবিটি আছে, এগুলো থেকে যে আমরা ভোল্টেজ বা কারেন্ট স্টেপ ডাউন করে কন্ট্রোল রুমে নিয়ে আসি, সেজন্য আমরা একটা বিএ মার্শালিং কিওস্ক এর মাধ্যমে, একটা বিএ মার্শালিং কিওস্ক এর মধ্যে একটা প্যানেল থাকে, সেই প্যানেল থেকে আমরা নিয়ে আসি। তারপর জিআইএস বিল্ডিং, জিআইএস সাবস্টেশনের সময় জিআইএস বিল্ডিং থাকে। জিআইএস বিল্ডিং এগুলো সাধারণত টু স্টোরিড হয়, মানে দোতলা বিল্ডিং গুলো হয়। উপরতলায় জিআইএস সুইচ গিয়ার থাকে, আর নিচে দিয়ে কেবল কাট আউটের মাধ্যমে ফ্লোর কাট আউট করে কেবল গুলো নিচের দিকে বের করা হয়। কম্প্রেসর রুম ইদানিং খুব বেশি একটা থাকে না, কারণ হলো এখন যে আমাদের যে সার্কিট ব্রেকার গুলো ইউজ করি, এগুলো সবগুলো সাধারণত SF6, SF6 সার্কিট ব্রেকার, অথবা SF6 সার্কিট ব্রেকার ইউজ করি। বাট ওয়ান্স আপন এ টাইম ইয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার ইউজ হইতো, তখন এই কম্প্রেসর রুমের প্রয়োজন হইতো, এয়ার কম্প্রেস করার জন্য এটা প্রয়োজন হইতো। সাধারণত কম্প্রেসর রুম এই জন্য এখনকার সাবস্টেশন গুলোতে আসলে খুব বেশি থাকে বলে আমার মনে হয় না। তারপর আর কিছু স্টোর, পুরাতন আইটেম রাখার জন্য বা নতুন কিছু স্পেয়ার থাকলে থাকে, সেগুলো রাখার জন্য কিছু স্টোর রুমের প্রয়োজন হয়। এই ধরনের রুম গুলো থাকে। এখন আমরা যে বিষয়, এখন হলো ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। তো আমরা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন সম্পর্কে তো জানলাম। আমাদের বাসা বাড়িতে যে কানেকশনটা আছে, 400 ভোল্টের যে কানেকশন আমরা পাওয়ার পাই, সেটা যে সাবস্টেশনের মাধ্যমে আসে, 11 কেবি সাবস্টেশন, 11 কেবি লাইন থেকে যে সাবস্টেশনের মাধ্যমে স্টেপ ডাউন করে 400 ভোল্টে নিয়ে আসি, সেই সাবস্টেশনটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। আমাদের এখন যে কোর্স, এই কোর্সের মধ্যে এই ডিস্ট্রিবিউশন সাবস্টেশনটা আছে। এইচবি সাবস্টেশন নাই, এইচবি সাবস্টেশনের জন্য আলাদা কোর্স ডিজাইন করা হবে ইনশাল্লাহ। এখন ডিস্ট্রিবিউশন সাবস্টেশন কি? ডিস্ট্রিবিউশন সাবস্টেশন হলো আসলে একটা স্টেপ ডাউন সাবস্টেশন, যেখানে 11 কেবি ভোল্টেজ টাকে আমরা 0.415 বা 400 কেবিতে স্টেপ ডাউন করে সেটাকে আমরা আমাদের বাসা বাড়ি বা কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, হসপিটাল, হোটেল, বিভিন্ন জায়গায়, প্রিমিসাইজ বা ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করার উপযোগী করে করে তুলি। ওকে, এটা আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মাধ্যমে কাজ করি। অনেক সময় এরকম হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যদি লোডের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের যে পাবলিক সার্ভিসের লোড অথরিটি যারা আছে, গ্রিড যারা মেনটেন করে, যেমন ডেসা, ডেসকো বা আরইবি, তারা আমাদেরকে 11 কেবি না দিয়ে 33 কেবি দেয়। তখন আমরা 33 কেবি কে 11 কেবি, 33 কেবি মিডিয়াম ভোল্টেজের মধ্যে পড়ে। সো 33 কেবি কে আমরা 11 কেবিতে প্রথমে কনভার্ট করে স্টেপ ডাউন করি। তারপর 11 কেবি কে আমরা 0.145-এ কনভার্ট করি। ওকে, আচ্ছা, এখন আমরা যে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন নিয়ে যে আলোচনা করব এখন, প্রথমেই কিন্তু আমরা একটা বেসিক আইডিয়া দিছি যে সাবস্টেশন গুলোতে কি কি ইকুইপমেন্ট ইউজ হয়, তাই না? কি কি ইকুইপমেন্ট ইউজ হয় এখানে। বাট এখন এই ইকুইপমেন্ট গুলো সাধারণত সব সাবস্টেশনে এই ইকুইপমেন্ট ইউজ হয় না। অলরেডি আমি এক্সপ্লেন করছি যে বিভিন্ন সাবস্টেশনে বিভিন্ন রকম জিনিস ইউজ হয়। বাট এই জিনিসগুলো, এই যে এই পর্যন্ত এই জিনিসগুলো এবং এই জিনিসগুলো কমন থাকে, এইগুলো বিভিন্ন রকম থাকে। আর এই জিনিসগুলোর মধ্যেও, যেমন আবার এই যে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের সময় ডিসকানেক্টর ইউজ হয় না, ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার ইউজ হয় না, এটার পরিবর্তে শুধু ভোল্টেজ ট্রান্সফরমার ইউজ হয়, কারেন্ট ট্রান্সফরমার ইউজ হয়। এরকম ইউজ হয়, কিছু কম বেশি হয়, একটু চেঞ্জ হয়, এরকম আর কি। আসেন আমরা দেখি, যেমন আমরা যদি একটা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ডিজাইন করি, তাহলে আমাদের আসলে কি কি ইকুইপমেন্ট লাগবে। প্রথমে যে ইকুইপমেন্ট লাগবে সেটা হলো লাইটনিং অ্যারেস্টার। ওকে, লাইটনিং অ্যারেস্টারটা কি কি করবে আমাদেরকে, অর্থাৎ আমাদের ট্রান্সমিশন লাইনে
যদি কোনো লাইটনিং অ্যারেস্টার বা লাইটনিং স্ট্রাইক হয় তাহলে যে লাইটনিং স্ট্রাইকের কারণে যে এক্সট্রা কারেন্ট আসে সেই কারেন্টটা আমাদের এই লাইটনিং অ্যারেস্টারের মাধ্যমে বাইপাস হয়ে আর্থে চলে যাবে, মাটিতে চলে যাবে, এখন এরপরে রিকুইপমেন্ট গুলো আমার সেভ হবে। তারপর আমরা ফিউজ ইউজ করি। ফিউজ কি কারণে ইউজ করি? ফিউজ আমরা ইউজ করি যদি কোনো শর্ট সার্কিট কারেন্ট হয় বা কোনো ওভার কারেন্ট হয়, ওভারলোড হয়, তখন এই ফিউজটা মেল্টেড হয়ে আমাদের সিস্টেমটাকে সেভ করবে। একই রকম ভাবে আমরা সার্কিট ব্রেকার, এইচবি তে সাধারণত দুইটা প্রোটেকশন সিস্টেম দেওয়া হয়, একটা হলো ফিউজ, তারপর আবার সার্কিট ব্রেকার, ডাবল প্রোটেকশন দেওয়া হয়। বাট এলবি তেও এরকম ডাবল অনেক ফিউজ থাকে, যেমন আমাদের যে এলবি সুইচ গিয়ার থাকে, এলবি সুইচ গিয়ারে ইনকামিং এ একটা লো ভোল্টেজ সুইচ সার্কিট ব্রেকার থাকে। আমরা যখন এসএলডি ড্র করবো তখন আরো বিস্তারিত দেখতে পারবেন। এলবি তে এরকম আমাদের সুইচ গিয়ারের ইনকামিং এ একটা সার্কিট ব্রেকার থাকে, তারপর আবার আউটগোয়িং এ সার্কিট ব্রেকার থাকে, তারপর আবার আমাদের বাসা বাড়িতে যে টিভি বক্স থাকে বা এসডিবি বক্স থাকে ওইখানে সার্কিট ব্রেকার থাকে। যে অনেক ধরনের প্রোটেকশন থাকে ওই শর্ট সার্কিট থেকে আমাদের যে ট্রান্সফরমার বা সাবস্টেশন এগুলোকে সেভ করার জন্য। ওকে। আর বাসবার তো আসলে এখানে এলবি সুইচ গিয়ারের ভিতরেই থাকে, এবং পিএফআই পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট আপনারা জানেন এই এলবি সুইচ গিয়ারের সাথে কানেক্টেড থাকে। আমরা সিঙ্গেল লাইন যখন ড্র করবো তখন আপনারা সুন্দর করে দেখতে পারবেন। আর ট্রান্সফরমার তো অবশ্যই সাবস্টেশনের একটা মেইন ইকুইপমেন্ট। ট্রান্সফরমার যেমন এই ফিউজ এগুলো যদি আমি নাও দেই তাও আমার ট্রান্সফরমার রান করবে। ট্রান্সফরমারে যদি আমি 11 কেভি থেকে এক পাশে লাগিয়ে দিই, আর এক পাশে ফুল আমি আউটপুট এবং ট্রান্সফরমারটা অন করে দিই, তাহলে আমি কি আরেক পাশে 400 ভোল্ট পাবো বা 415 ভোল্ট পাবো। হয়তো আমাদের সাবস্টেশনটা প্রোটেকশন সিস্টেম থাকবে না, কোনো প্রোটেকশন থাকবে না, বাট কিন্তু ট্রান্সফরমার তার কাজ সে করবেই। ওকে। বাট এই যে ইকুইপমেন্ট গুলো আছে এলএ, ফিউজ, সিটি, বিটি, সিবি, সার্কিট ব্রেকার, এগুলো হলো প্রোটেকশন সিস্টেমের জন্য। ওকে, প্রোটেকশন সিস্টেমের জন্য। আর পিএফআই টা হলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য। এখন সিটি এবং বিটি যে আছে, সিটি বিটি শুধু প্রোটেকশনের জন্য ইউজ হয় না, এগুলো হলো মিটারিং পারপাসে ইউজ হয়। কারণ আমি যে ডেসার কাছ থেকে যে 11 কেভি লাইন থেকে যে পাওয়ারটা নিব, তারা তো কতটুকু পাওয়ার আমি নিচ্ছি, কতটুকু পাওয়ার আমি কনজিউম করছি, সেটা মেজারমেন্ট করার জন্য তো একটা রেভিনিউ করা, একটা বিল করার জন্য তো তাদের একটা রেভিনিউ মিটার তারা সেট করে। সো ওই রেভিনিউ মিটারে তো তারা দেখেন 11 কেভি লাইন সাপ্লাই দিতে পারবে না, 11 কেভি ভোল্টেজ কানেকশন দিতে পারবে না, বা যে হাই কারেন্ট হবে সেই কারেন্টটা দিতে পারবে না। সো সেটা কি করে, এই ভিটির মাধ্যমে 11 কেবি কে 110 ভোল্টে নিয়ে আসে। একই রকম ভাবে সিটির মাধ্যমে মনে করেন যে প্রাইমারি কারেন্টটা যাই হোক, এটা প্রাইমারি কারেন্টটা নির্ভর করে, ভোল্টেজটা তো ফিক্স 11 কেবি, বাট প্রাইমারি কারেন্টটা নির্ভর করে ট্রান্সফরমারের সাইজের উপর। সো বাট সেকেন্ডারিতে হয় 5 এম্পিয়ার অথবা 1 এম্পিয়ার থাকে, সেটা আমরা মিটারে কানেকশন দিই, তখন রেভিনিউ মিটার থেকে আমরা সেটা বিল বিল জেনারেট হয়। এখন এই বিটি এবং সিটি শুধু যে মিটারিং পারপাসে ইউজ হইতে পারে তা না, এটা প্রোটেকশন পারপাসে ইউজ হইতে পারে। এটা আমরা প্রোটেকশন পারপাস ইউজ হইতে পারে, যেমন বিটি এবং সিটি থেকে কিছু কানেকশন নিয়ে আমরা যদি আমাদের রিলে প্যানেলের মাধ্যমে যদি ওই সার্কিট ব্রেকারে কানেকশন দিই, তাহলে যদি কোনো ফল্ট হয়, যেমন ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের প্রোটেকশন আছে, ট্রান্সফরমারের ইন্টারনাল কিছু প্রোটেকশন আছে, যেমন আপনারা সবাই জানেন ভোল্টেজ রিলে সহ বিভিন্ন ধরনের টাই টেম্পারেচার রিলেটেড বিভিন্ন প্রোডাকশন আছে। বাট এর বাহিরেও আমরা যদি আর কোনো এক্সটার্নাল অর্থাৎ রিলে বেসড, যেমন ট্রান্সফরমারের ভিতরে আসলে এক্সটার্নাল রিলে বেস কোনো প্রোডাকশন থাকে না। ভোল্টেজ রিলে একটা ধরনের প্রোডাকশন সিস্টেম রিলে, এটা কাজ করে। বাট এর বাইরে যদি এক্সটার্নাল কোনো রিলে দিতে চাই, যেমন ডিফারেন্সিয়াল প্রোডাকশন আর রেস্ট্রিক্টেড আট ফল্ট, সেক্ষেত্রে আমরা বিটি এবং সিটি থেকে কানেকশন নিয়ে ডিফারেন্সিয়াল প্রোডাকশন এবং রেস্ট্রিক্টেড আট ফল্ট বা ওভার কারেন্ট প্রোডাকশন, এই ধরনের প্রোডাকশন সিস্টেম আমরা ট্রান্সফরমারের জন্য ডিজাইন করতে পারি, যেটার মাধ্যমে এখান থেকে ইনপুট নিয়ে রিলে থেকে ওই সিবির মাধ্যমে কানেকশন দিয়ে দিলে, তখন যদি কোনো কারণে ফুল ফল্ট হয়, তখন ওই প্রোটেকশনের যে সিস্টেম ফিলোসফি, সেই ফিলোসফি অনুযায়ী সার্কিট ব্রেকার ট্রিপ করে আমাদের সিস্টেমটাকে সেভ করবে। ওকে। তো এই হলো ইকুইপমেন্ট গুলো আমরা ইউজ করি। এটা হলো ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ইকুইপমেন্ট এবং তাদের একটা বেসিক ফাংশন সম্পর্কে আমি এক্সপ্লেন করছি। এবং আমরা যখন সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা ড্র করব তখন আরো বিস্তারিত তাদের যে বিভিন্ন ভ্যালু সাইজ, ট্রান্সফরমারের আরেকটা বিষয় আমি বলি, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মনে করেন 200 কেভিএ, 500 কেভিএ, 800 কেভিএ, এটা আসলে কি? এটা আসলে ওই যে ট্রান্সফরমারের রেটিং।
ট্রান্সফরমারের রেটিং যদি 200 কেভিএ হয় তাহলে আমরা ওই সাবস্টেশনটাকে বলি 200 কেভিএ সাবস্টেশন। ট্রান্সফরমারের রেটিং যদি 400 কেভিএ হয় তাহলে আমরা ওই সাবস্টেশনটাকে বলি 400 কেভিএ ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। একই রকম ভাবে ট্রান্সফরমারের রেটিং যদি 1000 কেভিএ বা 1600 কেভিএ বা 2000 কেভিএ হয় তাহলে আমরা ওই সাবস্টেশনটাকে বলি 2000 কেভিএ বা 1600 কেভিএ বা 1500 কেভিএ। অর্থাৎ ট্রান্সফরমারের রেটিংটাই মূলত সাবস্টেশনের রেটিংটা দিয়ে ডিজাইন করে। সো ট্রান্সফরমারের রেটিং এর উপর ভিত্তি করে এলবি সুইচ গিয়ার, বাসবার সাইজ এগুলো যে বিভিন্ন রকম হতে পারে, এবং সিটির কারেন্ট, প্রাইমারি কারেন্ট বিভিন্ন রকম হতে পারে, বাট সেকেন্ডারি কারেন্ট সাধারণত 5 এম্পিয়ার অথবা 1 এম্পিয়ার আইসি অনুযায়ী থাকে। সেটা আমি যখন সাইজিং নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এই ফিউজও আসলে ভিন্ন হতে পারে। ফিউজও আসলে ভিন্ন হতে পারে। বিটি আসলে ভোল্টেজ ট্রান্সফরমার, তো এটা 11 কেবির জন্য 11 কেবি থাকে, আর সেকেন্ডারিতে 110 ভোল্ট থাকে। এটা ট্রান্সফরমারের সাইজের উপর ডিপেন্ডেন্ট না, বাট ফিউজ ট্রান্সফরমারের সাইজের উপর দিয়ে ডিপেন্ডেন্ট। ফিউজ হলো ট্রান্সফরমারের সাইজের উপর ডিপেন্ডেন্ট। যেমন ট্রান্সফরমারের সাইজ যা হবে তার একটা পার্সেন্টেজে যে ফিউজের রেটিং হবে, সার্কিট ব্রেকারের রেটিং হবে। অন্যদিকে যে লাইটনিং অ্যারেস্টার আছে, লাইটনিং অ্যারেস্টারটাও এই ট্রান্সফরমারের সাইজের উপর ডিপেন্ডেন্ট করে না, লাইটনিং অ্যারেস্টারটাও ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট করে। সেটা আমরা যখন লাইটনিং অ্যারেস্টার ডিজাইন ফিলোসফি নিয়ে আলোচনা করব তখন আমরা সেটা ক্যালকুলেশনটা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে। এখন আমরা যে আমি যেটা বললাম যে ট্রান্সফরমারের সাইজ 200 কেভিএ বা 300 কেভিএ বা 400 কেভিএ বা 500 কেভিএ আমি কিভাবে জানবো? আমি কোনো একটা বিল্ডিং এর যে কাজ করতেছি, এই বিল্ডিং এর যে আমার যে ট্রান্সফরমার সাবস্টেশন ডিজাইন করতে হবে সেটার সাইজ ক্যাপাসিটি কত হবে সেটা আমি কিভাবে জানবো? সেটা আমি জানবো ওই বিল্ডিং এর, যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং বা কোনো একটা ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রির যে লোড থাকবে ওই লোড ক্যালকুলেশন করতে হবে। লোড ক্যালকুলেশন করে তারপর আমি যে বিল্ডিং প্রিমিসাইজ বা ইন্ডাস্ট্রি হতে পারে, ওই লোডের উপর ভিত্তি করে আমি আইডেন্টিফাই সাবস্টেশন সাইজ। সাবস্টেশন সাইজ মানে হলো ওই ট্রান্সফরমারের সাইজ আমি ক্যালকুলেট করবো কিসের উপর ভিত্তি করে? ওই ইলেকট্রিক্যাল যে লোড থাকবে। আমি যে বিল্ডিং নিয়ে কাজ করব বা যে প্রিমিসেস নিয়ে কাজ করব বা যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব, ওই ইন্ডাস্ট্রির যে লোড হবে, লোডের মধ্যে আবার বিভিন্ন ফ্যাক্টর আছে, ডিমান্ড ফ্যাক্টর আছে, এগুলি অ্যাপ্লাই করে ফাইনালি যে আমার লোড হবে সেই লোডের উপর ভিত্তি করে আমি যে ট্রান্সফরমার রেটিংটা ডিজাইন করব, ক্যালকুলেট করব, সেটাই হবে আমার সাবস্টেশন সাইজ। ওকে। এখন লোড কিভাবে ক্যালকুলেট করতে হয়, ইলেকট্রিক্যাল লোড এরকম রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ডিং এর বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর যে লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটার জন্য আমার আরেকটা মডিউল আছে। ওই মডিউলে আপনাদেরকে চেক করতে হবে, ওই ওই মডিউলটাতে আপনারা এই লোড ক্যালকুলেশনটা পাবেন ইনশাল্লাহ। যখন আমরা ওই সাবস্টেশন সাইট ডিজাইন হয়ে গেল, যেন আমার 500 কেভিএ সাবস্টেশন অথবা 630 কেভিএ সাবস্টেশন অথবা 800 কেভিএ সাবস্টেশন, তারপর আমরা কি করব? তারপর আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করব। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করব, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ইন অটোক্যাড। ওকে। সিঙ্গেল লাইন ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম অফ ইনসিটে অটোক্যাড, অর্থাৎ আমরা অটোক্যাডের মাধ্যমে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা তৈরি করব। এখন সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আমি যে তৈরি করব একটা অটোক্যাডের মাধ্যমে, সেটা আমার নেক্সট লেকচারটাতে আসবে। এই লেকচারটা না হয় অনেক বড় হয়ে যাবে, একটু ছোট ছোট লেকচার থাকলে সুবিধা কি, তাহলে একটু পড়তে সহজ, লিসেনিং করতে সহজ হয়। যেমন আধা ঘন্টা বা 30-40 মিনিটের হলে একটা সময় একটু বসলেন, 30-40 মিনিটে একটা লেকচার শুনলেন, পরে আবার অন্য সময় একটা 2 ঘন্টার একটা লেকচার হলে আসলে একটা মনোটোনাস ইয়া চলে আসে, হয়তো অনেকেই কমফোর্ট ফিল করে না। এজন্য আমি প্ল্যান করছি যে 30-40 মিনিটের লেকচার গুলো তৈরি করব, যাতে আপনারা সহজেই বিরক্ত বোধ না, মানে দীর্ঘ সময় যাবত লেকচার শোনাটা একটু অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে আর কি, দীর্ঘ সময় যাবত কনসেন্ট্রেশনটা ধরে রাখাটাও একটু টাফ। ওকে। সো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পর্যন্ত আসলাম, এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আমি অটোক্যাডে প্র্যাকটিক্যালি কিভাবে আসলে অটোক্যাডে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা তৈরি করতে হয়, কোনো লেকচার না, এরকম পিডিএফ এর কোনো লেকচার না, এখন প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব অটোক্যাডে ইনশাল্লাহ। নেক্সট লেকচারে আপনারা সেটা পাবেন ইনশাল্লাহ। অটোক্যাডে যে লেকচার সাবস্টেশন সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা তৈরি করব, ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা তৈরি করার পরে আমরা ওই যে এইচটি কেবল সাইজিং, সার্কিট ব্রেকার সাইজিং, বাস বার সাইজিং, এলটি কেবল সাইজিং, এখানে এবং আরেকটা প্যারামিটার আসবে সার্কিট ব্রেকার সাইজিং, এর সবগুলো ইকুইপমেন্টের, এখানে তো তিনটা আমি লিখছি, ওগুলো একটু চেঞ্জ করতে হবে হয়তো, বাট সবগুলো ইকুইপমেন্টেরই এদের এখানে যে ইকুইপমেন্ট গুলো দেখানো হয়েছে এই সবগুলো ইকুইপমেন্টের সাইজিং কিভাবে করে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। কখন দেখাবো? সেই লেকচারটা হবে অটোক্যাড এর পরে। এখন যে লেকচারটা হয়েছে এই লেকচারের পরের লেকচারটা থাকবে অটোক্যাড ডিজাইন, এসএলডি ডিজাইন, এসএলডি ডিজাইনের পরে হবে ইকুইপমেন্ট সাইজিং ক্যালকুলেশন। ওকে। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন পরবর্তী লেকচারটা
আমরা তো এই লেকচারের পরেই পরের পরের লেকচারটা হবে অটোক্যাডের লেকচার ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সবার জন্য ভালো শুভকামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।